ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিসমাস জারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি বর্তমান অর্থনীতি এবং বাজেট প্রত্যাশা। এই বিষয়ে কথা বলার জন্য আমরা স্টুডিওতে দুজন বিশেষ ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে রয়েছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ, BISS। আমরা আমাদের মাঝে পেয়েছি অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা দেখছি যে আসলে নতুন একটা বাংলাদেশের জন্য কাজ করছে, অনেক সংস্কার হচ্ছে এবং অর্থনীতিও অনেক চেঞ্জ হচ্ছে। পাশাপাশি ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনার ক্ষেত্রেও নতুন নতুন করে অনেক দাবি জানাচ্ছে, ব্যবসা পরিচালনার জন্য তারা পরিবেশ চাচ্ছে এবং এরই মধ্যে আমরা দেখেছি যে গ্যাস সংকট খানিকটা প্রবল হওয়ার কারণে যারা বাংলাদেশে বিনিয়োগ করেছে তারাও কিছুটা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। সামগ্রিকভাবে অর্থনীতির বর্তমান পরিস্থিতি কি? ধন্যবাদ। আসলে অর্থনীতি একটা মিশ্র পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, মানে খুব হতাশ হওয়ার কিছু নেই, আবার একই সঙ্গে যে আমাদের খুব বেশি চ্যালেঞ্জ নেই এরকমও নয়, অনেকগুলো চ্যালেঞ্জ আছে এবং আসলে এই অন্তর্বর্তী সরকার এগুলোকে মোকাবেলা করার চেষ্টা করছে, যতটা সম্ভব ম্যানেজ করে আসলে এটা করার চেষ্টা করছে। যদি বিনিয়োগের কথা বলি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বিনিয়োগ সম্মেলন হয়ে গেল এবং অনেক প্রত্যাশার কথা এসছে, অনেক বিদেশি বিনিয়োগকারী তারাও একটু উৎসাহ দেখাচ্ছেন। কিন্তু একসঙ্গে এটাও সত্য যে এই বিনিয়োগ সম্মেলন হওয়ার পরে কিন্তু আবার গ্যাসের দাম বাড়ানোর যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, তো সেগুলো কিন্তু আবার বিনিয়োগকারীদের হতাশ করছে। সুদের হার বেশি ব্যাংকে, সেগুলো কমানোর জন্য কোনো দিক নির্দেশনা সেভাবে আসছে না। কিন্তু অন্যদিকে আবার যদি দেখি যে রিজার্ভ পরিস্থিতি, সেটা কিন্তু ভালো হচ্ছে। তো সব মিলে কিন্তু আস্তে আস্তে চাপ মোকাবেলার জন্য কিন্তু সরকার প্রস্তুত হচ্ছে এবং আসলে সরকারের স্থিতিশীলতাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে এই মুহূর্তে যে অন্তর্বর্তী সরকার, তো পলিটিক্যাল ওইরকম ব্যাকআপ নেই, কিন্তু তার মধ্যে থেকেও কিন্তু তারা খুব ভালোভাবে কিন্তু জিনিসগুলোকে ম্যানেজ করার চেষ্টা করছে। আর অন্যদিকে আরেকটু বিষয় যদি আমরা একটু দেখি যে আসলে আগে কারা বিনিয়োগকারী ছিলেন বা এখনকার যারা বড় বড় ব্যবসায়ী, তাদের মধ্যে তো অনেকেই আসলে এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। তো যার ফলে রাজনৈতিক সংশ্লিষ্টতা যেরকম আর কি, যে তারা ওগুলোর মধ্যে দিয়ে গেছেন, ওই একটা অভিজ্ঞতা হয়েছে তাদের, যার ফলে তারা মনে করছেন যে ঠিক আছে নির্বাচনটা আগে হোক তারপরে বিনিয়োগ করি, এরকম বিষয় আছে। আবার অন্যদিকে যদি বিদেশি বিনিয়োগের কথা দেখেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে ওই বিদেশি বিনিয়োগকারীরাও কিন্তু আস্তে আস্তে চিন্তা করছেন যে ঠিক আছে এটা রাজনৈতিক সরকারের সাথে সম্পর্ক গড়ে তুলবেন। এগুলো অনেক বিষয় আছে, কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে আমাদের তো অনেকগুলো সংস্কার কমিশন তৈরি হয়েছে, বিশেষ করে 11টা সংস্কার কমিশন, তারা কিন্তু এই প্রতিবেদন প্রায় শেষ দেওয়া। কিন্তু এর পাশাপাশি কিছু টাস্ক ফোর্স হয়েছে, কিছু আবার কমিটিও হয়েছে, শ্বেতপত্র কমিটি হয়েছে। তো সব মিলে আমি মনে করি যে অনেক কিছু এখন হচ্ছে, ব্যাংকের সংস্কার হচ্ছে, পরিবেশ তৈরি হয়ে যাবে, কিন্তু আরও অনেক কিছু করা বাকি আমাদের। তো অর্থনীতিকে একটা শক্ত বা মজবুত ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য আসলে ভালো বিনিয়োগ দরকার এবং একই সঙ্গে ম্যাক্রো ইকোনমিক যে ইন্ডিকেটরগুলো আছে সেগুলো আরেকটুখানি যদি স্ট্রং হয়, আর বিশেষ করে প্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা কিছুটা এখন হয়তো একটু হতাশাজনক অবস্থায় আছি। বড় বড় প্রতিষ্ঠানগুলো তারা বলছেন যে বিশেষ করে বিশ্ব ব্যাংক, তারপরে একই সঙ্গে IMF, ADB তারা বলছেন যে হয়তো এই বছরের যে জিডিপি প্রবৃদ্ধি সেটা 7% নিচে হতে পারে। তো যার ফলে এগুলো নিয়ে কিছু চিন্তা আছে, কিন্তু সব মিলে আমি মনে করি যে সরকার একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে যাতে বিনিয়োগকারীরা আসেন, যাতে অর্থনীতিতে গতি সঞ্চার হয়। সেক্ষেত্রে আপনি তো ব্যাংকিং সেক্টর নিয়ে দীর্ঘ সময় কাজ করছেন। ব্যাংকে যে আমরা দেখছি যে ডলার সংকট একটা প্রকট আকার ধারণ করেছিল, সেখান থেকে তো কিছুটা পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে, কিন্তু এটি কতটুকু কন্টিনিউ করবে বা সামনের পরিস্থিতি কি হবে, বা এই মুহূর্তে আসলে কি ডলার সংকট নিরসনের জন্য কি কোনো পদক্ষেপ ব্যাংক খাতে নেওয়া দরকার আছে কিনা? আপনাকে যেটা জানাচ্ছি সেটা হচ্ছে যে এই যে জনগুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করেছেন যে বাংলাদেশের বর্তমান অর্থনীতির পরিস্থিতি এবং জনগণের প্রত্যাশা, এই নিয়ে শিরোনামে যে অনুষ্ঠানটি পরিচালনা করছেন, তো জনগণের যে প্রত্যাশা এবং হচ্ছে যে তাদের যে সত্যিকার অর্থে যেটা পাওনা, আমি আমার ডক্টর মাহফুজ কবির ওনার বক্তব্য শুনছিলাম, কিন্তু এখানে জনপ্রত্যাশার একটা বড় ধরনের গ্যাপ আছে বলে আমি মনে করি। জনপ্রত্যাশার যে গ্যাপটা সেটা কিন্তু আমরা হাটে মাঠে রাস্তাঘাটে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে কর্মসংস্থানের যে পরিস্থিতিটা, এটা কিন্তু সত্যিকার অর্থে খুবই নাজুক পরিস্থিতিতে রয়ে গেছে। জাস্ট অল্প কিছুদিন আগেই আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটি অনুষ্ঠানে বলেছিলেন যে বাংলাদেশে প্রায় 4 কোটি মানুষ তারা দৈনিক 100 টাকার নিচে এই টাকা দিয়ে তারা হচ্ছে জীবন নির্বাহ করে দৈনিক। তো সুতরাং এবং হচ্ছে রাস্তাঘাটে দেখবেন যে রিক্সা চালকের সংখ্যা বেড়ে গেছে, ভবঘুরে মানুষের সংখ্যা বেড়ে গেছে, চায়ের দোকানে হচ্ছে লোকজনের সংখ্যা বেড়ে গেছে, অনেক মানুষ আছে এমনি তারা হাঁটাহাঁটি করছে। অর্থ হচ্ছে যে তাদের কিন্তু আসলে কর্মসংস্থানের যে একটা অবস্থান, যে প্রত্যাশা নিয়ে বিগত সরকারকে তারা হচ্ছে হটিয়ে দিয়েছে,
5ই আগস্ট তৈরি করেছে, বৈষম্যহীন একটা সমাজের কথা বলেছে, ফলে সেটার জন্য যে কাঙ্ক্ষিত মাত্রায় বিনিয়োগ পরিবেশ দরকার এবং বিনিয়োগ সম্মেলন হয়েছে এটা সত্যি, কিন্তু সেই বিনিয়োগের এগুলো শুধুমাত্র আমরা যতটুকু জানতে পেরেছি যে ওখান থেকে এক ধরনের একটা আকাঙ্ক্ষা ব্যক্ত করা, ইচ্ছা প্রকাশ করা হয়েছে, কমিটমেন্ট দেওয়া হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে রিয়াল সিনারিও যেটা বিনিয়োগ আসবে, একটা বিনিয়োগ আসলো, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আসলো, কিন্তু আমাদের সাথে সাথে হচ্ছে যে লোকাল যে বিনিয়োগটা এটাকে উৎসাহিত করতে হবে। অনেক মানুষ আছেন তারা কিন্তু হচ্ছে হাতে টাকা নিয়ে বসে আছেন, ব্যাংকে তাদের হয়তো টাকা আছে, নামে বেনামে টাকা আছে, অথবা অপ্রদর্শিত টাকা বিভিন্ন খাতে তারা হচ্ছে রেখে দিয়েছেন, কিন্তু তাদের সাথে আমি বিভিন্ন জায়গায় এটা বলছি, কিন্তু লিখছিও, সেটা হচ্ছে যে আমাদের বর্তমান অর্থনীতির যে সমস্যা, এই সমস্যাটা হচ্ছে অর্থনৈতিক, কিন্তু এর সমাধানটা রয়েছে রাজনীতির মধ্যে। অর্থাৎ রাজনৈতিক অর্থনৈতিক যে একটা সম্মিলন, এটা যদি আমরা না ঘটাতে পারি তাহলে কিন্তু আমাদের বর্তমান এই মুহূর্তে যে অর্থনীতির যে কাঙ্ক্ষিত সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিরাজ করছে, এখান থেকে উত্তরণ ঘটা কঠিন হবে। এখন আপনার যে মূল প্রশ্নটা আসি সেটা হচ্ছে যে ব্যাংকিং খাতে যে ডলারের যে অস্থিরতা তৈরি হয়েছিল, এটা তো সত্যি, যেহেতু একটা 15-16 বৎসর ধরে একটি স্বৈরশাসক যারা ছিলেন তারা জেকে বসেছিলেন, তারা যখন চলে গেলেন তাদের যারা সহযাত্রী ছিলেন, সহায়ক ছিলেন, তারা কিন্তু এদেশ থেকে টাকা ডলার বিভিন্ন দেশে নিয়ে গিয়েছে। তো একদিক থেকে আমাদের এখানে নন পারফর্মিং লোন যেভাবে বেড়ে গেছে, অনুরূপভাবে বৈদেশিক মুদ্রার যে ঘাটতি সেটা কিন্তু আমরা পড়ে গেছি। এখন একটা সুখের বিষয় হচ্ছে যে আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা আছে, প্রবাসী ভাই বোনেরা যারা আছেন, তারা কিন্তু প্রতিদিনই মানে হচ্ছে আমাদের যে পরিসংখ্যানটা দেখতে পাই যে গত মাসের তুলনায় এই মাসে বা এই সপ্তাহের তুলনায় পরের সপ্তাহে আর একটু বেশি পরিমাণ কিন্তু রেমিটেন্স ইনফ্লো করছে। সুতরাং আমি প্রত্যাশা ব্যক্ত করছি যে হয়তো এই যেহেতু আমাদের ফরেন রেমিটেন্স যেটা আছে তার উৎসটাই হচ্ছে প্রধানতম উৎস, সেটা হচ্ছে একটা বৈদেশিক প্রবাসিক যারা আছেন তাদের প্রেরিত বৈদেশিক মুদ্রা এবং হচ্ছে আমাদের রপ্তানি বাণিজ্য। এখন রপ্তানি বাণিজ্য এর সাথে আমদানি বাণিজ্য আবার জড়িত আছে, কারণ হচ্ছে আমদানির ক্ষেত্রে আমাদেরকে ডলার সরবরাহ করতে হয়, আবার রপ্তানির ক্ষেত্রে হয়তো আমরা কিছু পাই। এই যে নেট যে প্রবৃদ্ধিটা, এটাও কিন্তু আমাদের যেটা দেখতে পাচ্ছি আমরা যে বাংলাদেশ ব্যাংকে আমাদের যে ফরেন কারেন্সি রিজার্ভ আছে সেটা কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সুতরাং অদূর ভবিষ্যতে যে ডলারের এখন চাহিদা বাড়লে এটার দাম তো বাড়বে, এটা খুব অর্থনীতির খুবই সহজ সূত্র, কিন্তু আমাদের দেখতে হবে যে হুট করে এই চাহিদাটা যাতে উল্লম্ফন মানে দ্বিগুণ তিনগুণ না হয়ে যায়, এবং এটা যদি স্টিডিলি গ্রো করে, খুব আস্তে আস্তে গ্রো করে, তাহলে ডলারের দাম হয়তো আমাদের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে, এবং ডলার যারা ব্যবহারকারী আছেন, যারা চাহিদা ডলারের কাছে ডলার যাদের চাহিদা আছে, তারা হয়তো স্বস্তির সাথে এই ডলারগুলো হয়তো পাবে। তারপরেও আমরা দেখছি যে আমদানিকারকরা তারা কিন্তু এলসিএ নিয়ে আসার পরও সেগুলো করতে পারছে না। আবার পরবর্তী যে ইস্যুটা আছে যে আমদানিকারক যারা আছেন তারা কিন্তু পণ্য খালাসের ক্ষেত্রে নানান ধরনের জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন। আবার এদিকে আমরা দেখছি বিভিন্ন স্টোরগুলো তারা যখন পণ্য দিচ্ছেন তারা বলছেন যে ভ্যাট তারা রাখছেন না, কিন্তু আবার সেই ভ্যাটটি যারা হচ্ছে আমদানিকারক তাদের উপরে আবার দেয়া হচ্ছে। তার মানে কিন্তু দিন শেষে পণ্যের উপরেই কিন্তু সেই ভ্যাটেরিটা পড়ছে এবং দামগুলো কিন্তু আপনার বেড়ে যাচ্ছে। তো এই দিক থেকে আসলে পুরোপুরি তো প্রক্রিয়াটা হঠাৎ করেই নেওয়া হয়েছে এবং হঠাৎ করে পণ্যের দামের উপরে একটা প্রভাব পড়েছে। সব কিছু মিলিয়ে রমজানও আমাদের গেল, তো সামনে আবার আমাদের কোরবানি আসবে, তো এমন একটা সময়ের মধ্যে আমরা যাচ্ছি। তো আপনার কাছে কি মনে হয় জনপ্রত্যাশা যেভাবে দ্রব্যমূল্যের মূল্যস্ফীতির উপরে আছে সেটি কি কোনো অংশে হ্রাস টানা সম্ভব হবে কিনা, বা সামনের সময়ে আমরা কিভাবে যাচ্ছি? কারণ আমরা দেখি চালের দাম কিন্তু অলরেডি বেড়ে গেছে, প্রতিদিন একটু একটু করে বাড়ছে। এটি তো জনগণের উপরে একটা বড় ধরনের চাপ তৈরি হচ্ছে। আমি মনে করি যে মূল্যস্ফীতির উপরে কিন্তু সাময়িকভাবে আমরা একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পেরেছি, বিশেষ করে যে যদি আমরা ফেব্রুয়ারি এবং মার্চের কথা ধরি, তাহলে সেক্ষেত্রে অন্যান্য সময় কিন্তু যে বাজারে কম অস্থির ছিল, এই বছরে কিন্তু সে অবস্থা হয়নি, এবং আমরা কিন্তু সিঙ্গেল ডিজিটে আমাদের মূল্যস্ফীতি নিয়ে আসতে পেরেছি। তো আমার মনে হচ্ছে যে এই রোজার পরে এই এপ্রিল মাসে আবার কিছুটা চড়া হয়েছে বাজার, কিন্তু সবচেয়ে অস্বস্তি দিচ্ছে আমাদের কিন্তু চালের বাজার। তার কারণ চালের যে দাম ছিল হচ্ছে 55 টাকা 60 টাকা, সেটা হয়ে গেছে 90 টাকা। মানে এই যদি এমন হয় তাহলে সেক্ষেত্রে তো মানুষের আসলে ক্রয় ক্ষমতা কমে গেছে শুধু এক চালের দামের ক্ষেত্রে। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে কি যে অন্যান্য পণ্যের ক্ষেত্রে সরকার এবার একটা অভিনব কৌশল ব্যবহার করেছে, সেটি হলো যে এই শুধুমাত্র রমজানকে টার্গেট করে 3-4 মাস আগে কিন্তু এলসিটা সহজ করা হয়েছে, বিশেষ করে যে 7টা যে নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো সব ভোগ করা হয় রমজানের সময়ে, তো সেইগুলোর উপরে যে যেমন ভ্যাট কমানো, ভ্যাট প্রত্যাহার এবং একই সঙ্গে যে এলসি সহজ করা
এবং এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যে একটা সুন্দর নীতি এনবিআর তারা সহায়তা করেছে, অন্য সব পণ্যে কিন্তু এগুলো ছিল না। তো এখন এইটার কারণে দেখা যাচ্ছে যে জনগণের প্রত্যাশা যেরকম ছিল সেই অনুযায়ী কিন্তু দামটা সহনীয় ছিল, কিন্তু এই হঠাৎ করে আবার দেখা যাচ্ছে যে বাজারটা চড়া হয়ে যাচ্ছে। আর চালের ক্ষেত্রে যেটা দাঁড়াবে আমার কাছে মনে হয় যে বোরোর যে হারভেস্ট সেটা কিন্তু এই যে এখন শুরু হচ্ছে, তো যার ফলে আমাদের হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যে চালের বাজারটা আস্তে আস্তে আরেকটুখানি মানে স্বাভাবিক অবস্থার দিকে যাবে। আর এই মুহূর্তে কিন্তু আমরা মোটামুটি ম্যানেজ করেছি, যে বিভিন্ন দেশ থেকে চাল আমদানি করেছি, ভারত থেকে, পাকিস্তান থেকে, ভিয়েতনাম থেকে, তো যার ফলে পরিস্থিতি কিছুটা হয়তো সহনীয় হয়েছে। কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে অন্যান্য জায়গাতে যে অবস্থা, তেলের বাজার নিয়ে আমরা কিন্তু পরে একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি, যে আবার তেলের দামটা বাড়াতে হলো। তেলের বাজার আরেকটু শুনবো, আমরা একটু বিরতিতে যাই, বিরতির পর আবারও আসছি। দর্শক, আমরা একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও আসছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। যে আপনি বলছিলেন, হ্যাঁ, না তেলের বাজার নিয়ে মানুষের মধ্যে একটা প্রত্যাশা ছিল যে না এতে স্থিতিশীলতা থাকবে, কিন্তু দেখা গেল যে আসলে যারা বিজনেসম্যান তারা তো প্রেশার আছে, কন্টিনিউয়াসলি তারা প্রেশার দিচ্ছেন যে দাম যাতে বাড়ানো হয়, তো শেষ পর্যন্ত আসলে সরকার তাদের কথা শুনেছে। কিন্তু এই যে ভ্যাট যেটা প্রত্যাহার করা হয়েছিল বা কমানো হয়েছিল এই রমজানকে লক্ষ্য করে, তো সেটা কিন্তু আবার চালু হয়েছে। তার মানে হলো যে আগামী দিনগুলোতে, যদিও সামনে রমজানের পরবর্তী সময় আরেকটা ঈদ আছে আমাদের, কোরবানি ঈদ, তো কিন্তু সেইটাকে লক্ষ্য করে কিন্তু কোনো পরিকল্পনা নেই সরকারের যে বাজারটা তখন কী অবস্থায় থাকবে, স্বাভাবিক থাকবে কিনা। তো এখন চিন্তা ভাবনা হচ্ছে যে আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি আরও কমবে এবং 8.5-এর মধ্যে নিয়ে আসবে মূল্যস্ফীতি, সেরকম একটা টার্গেট রয়েছে সরকারের। কিন্তু সেটা কিভাবে হবে, তো সেটার জন্য পুরো বাজার ধরে যে পরিকল্পনা করা সেটা কিন্তু সরকারের হাতে মুহূর্তে নেই। তবে একটা স্বস্তির জায়গা আছে, সেটা হচ্ছে যে রিজার্ভ কিন্তু বেড়ে গেছে, এখন $21 বিলিয়ন বেশি। কিন্তু একই সঙ্গে আরও একটা ঘটনা ঘটেছে নীরবে, সেটি হলো যে অনেক দায় পরিশোধ করা হচ্ছে বৈদেশিক ঋণের, বিশেষ করে যে বিদ্যুৎ খাতে কিন্তু অনেকটাই কমে গেছে এবং জ্বালানি খাতে কিন্তু অনেক দায় পরিশোধ করা হয়েছে, এবং বৈদেশিক অন্যান্য যে সমস্ত ঋণ রয়েছে তো সেগুলো নীরবে পরিশোধ করা হচ্ছে, কিন্তু আসলে আমাদের একই সঙ্গে রিজার্ভটাও বেড়ে যাচ্ছে। তো এই বিষয়টা আসলে গত কয়েক বছর আমরা দেখতে পাইনি। তো এখন আমি মনে করি যে আগামী 2-3 মাসে পরিস্থিতির আরও উন্নতি হবে, এবং এখন যে ধর সমস্যা রয়েছে IMF-এর সঙ্গে ঋণের কিস্তি নিয়ে, দুটো কিস্তি যদি আমরা একসঙ্গে পেয়ে যাই জুনের মিটিংয়ের পরে, তাহলে সেক্ষেত্রে তখন আরও একটু সুসংবাদ পাবো আমরা। তো সব মিলে আমি মনে করি যে একটা ইতিবাচক দিকে যাচ্ছে, কিন্তু অনেক চ্যালেঞ্জ আমাদের সামনে রয়ে গেছে যেগুলো আসলে সরকারের মোকাবেলা করতে হবে। আর সেই দিক থেকে আসলে মূল্যস্ফীতির লাগাম যদি আমরা ধরতে চাই, তাহলে আমাদের তো এই জুনেই বাজেট আসছে, বাজেট নিয়ে অনেক কাজও হচ্ছে। সেক্টর ভিত্তিকে আসলে বাজেটে প্রায়োরিটি কোথায় থাকা উচিত? ধন্যবাদ আপনাকে। আসলে বাজেটের সবচেয়ে বড় যেটা প্রায়োরিটি পাওয়া উচিত সেটা হচ্ছে সাধারণ জনগণ যাতে হচ্ছে স্বস্তিতে তারা খাওয়া দাওয়া করতে পারে, ঘুমাতে পারে, এবং হচ্ছে তাদের ন্যূনতম যে চাহিদাগুলো আছে সেগুলো মিট আপ করতে পারে। তাদের খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, এই যে খাতগুলো আছে, মৌলিক যে আসলে চাহিদাগুলো আছে। এখন আমরা আমাদের দেশে দেখেন চিকিৎসা ব্যবস্থা কিন্তু, সরকারি চিকিৎসা ব্যবস্থা সেটা কিন্তু নাজুক। আমরা ইতিমধ্যে কিন্তু দৌড়ঝাঁপ করছি বিভিন্ন দেশের সাথে যে তারা সেখানে আমাদের সুচিকিৎসার ব্যবস্থা করবে অথবা দেশে হসপিটাল প্রতিষ্ঠা করবে। এর অর্থ কিন্তু দাঁড়ায় যে আমাদের এখানে আসলে স্বাস্থ্য ব্যবস্থা যেটা আছে এটা কিন্তু নাজুক পরিস্থিতিতে আছে, মানে বাধ্য হয়ে আমাদেরকে বিদেশে যেতে হয় অথবা বিদেশি হসপিটালকে বাংলাদেশে ইনভাইট করতে হয়। এর অর্থটা হচ্ছে বাংলাদেশে যে সমস্ত হসপিটাল আছে তারা কিন্তু আসলে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে। তো সুতরাং স্বাস্থ্য খাতে অগ্রাধিকার ভিত্তিতে কিন্তু হচ্ছে এখানে আমাদেরকে জনগণের যে সাধারণ মানুষের যে প্রত্যাশা আছে, সবাই তো আর বড় কোনো হসপিটালে, প্রাইভেট সেক্টরের যে হসপিটাল আছে বা বিদেশে চিকিৎসা নিতে পারবে না। তো সুতরাং সরকারি যে স্বাস্থ্য ব্যবস্থা আছে সেটাকে ঢেলে সাজানোর জন্য আমার কাছে মনে হয় বর্তমান সরকারের সামনে একটা সুবর্ণ সুযোগ আছে যে জনগণের কাছ থেকে তারা দোয়াও পাবে এবং হচ্ছে দীর্ঘমেয়াদে একটা সাস্টেনেবল স্বাস্থ্য খাত কিন্তু তারা উপহার দিতে পারবে। শিক্ষা খাতেও কিন্তু একই অবস্থা। আমাদের দেখুন যে আরবান শিক্ষা ব্যবস্থা এবং হচ্ছে রুরাল যে শিক্ষা ব্যবস্থা আছে, একটা প্রাইমারি স্কুল যেটা হচ্ছে গ্রামের দিকে এবং একটা মানে শহরে তো আসলে সরকারি প্রাইমারি স্কুলে কে বা কারা পড়ে, কেউই পড়ে না। তারা হয় ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে পড়ছে অথবা প্রাইভেট যে স্কুলগুলো আছে সেগুলোতে পড়ছে। সুতরাং হায়ার এডুকেশন যেটা আছে সেখানে বাজেট বেশি বা বরাদ্দ দিতে হবে সেটা আমি প্রত্যাশা করি না, কিন্তু এই নিচের দিকে যে আছে দ্যাট মিনস মানে প্রাথমিক শিক্ষা যেটা আছে, বিশেষ করে সরকারি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এবং বিশেষ করে যে সমস্ত ভালনারেবল মানে এলাকাগুলো আছে, দরিদ্র এলাকাগুলো আছে, উত্তরবঙ্গ থাকতে পারে, দক্ষিণবঙ্গ অথবা ঢাকা শহরে ছিন্নমূল বস্তিবাসী যারা আছে, তারাও যাতে শিক্ষার
এই ন্যূনতম আলোটা পায় সেখানে কিন্তু বাজেট বৃদ্ধি পাবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। আর মূল্যস্ফীতির যেটা কথা বললেন যে খাদ্য যেটা এখানে যেটা হচ্ছে একেবারেই বেসিক আইটেম যেগুলো আছে, ভাই ইতিমধ্যে বলেছেন যে মোটা চাল, আপনার হচ্ছে তেল, ডিম, লবণ, চিনি, এই সমস্ত বা শাকসবজি, ন্যূনতম যে গরিবের যেটা আমিষ বলে হচ্ছে ব্রয়লার মুরগি, এই সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু আসলে আমাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করতে হবে যাতে কোনোভাবেই এগুলোর আসলে ইতিমধ্যে কিন্তু এই যে রোজার মাসে যেটা করা হয়েছিল যে 7টি পণ্য যেটা বিশেষ করে ফলমূল, খেজুর, এগুলোতে হয়তো ভ্যাট এটা হয়তো অথবা শুল্ক এটা স্থগিত রাখা হয়েছিল। তো সুতরাং অনুরূপভাবে আগামী বাজেটে যদি অগ্রাধিকার ভিত্তিতে এই ধরনের মোটা চাল, ডিম, তেল, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ এই সমস্ত পণ্যে যাতে কোনোভাবে মূল্যটা বৃদ্ধি না পায়। এখন যেগুলো বিলাসী পণ্য আছে, গাড়ি হতে পারে, আপনার প্রসাধনী হতে পারে, বিদেশি আইটেম আমদানি পণ্য হতে পারে, তাহলে সেখানে দাম বাড়লো কি কমলো এটা কিন্তু সাধারণ মানুষের আসলে খুব বেশি প্রত্যাশা। আমরা বেশ কয়েক বছর ধরে সংকোচনমূলক বাজেটের দিকে যাচ্ছিলাম, তো এবারের পরিস্থিতি তো একটু ভিন্ন এবং বেসিক জিনিসগুলোর উপরেই আমাদের তো বেশি নজর দিতে হবে বেঁচে থাকার জন্য এবং অর্থনীতির অন্যান্য জায়গাগুলোকে যদি আমরা সঠিকভাবে ধরে রাখতে চাই। আপনার কাছে কি মনে হয় যে এবারের বাজেটটা কেমন হবে, আকার কেমন হবে এবং যারা আসলে এই বাজেট নিয়ে কাজ করছে সেদিক থেকে কৃষিতে তো একটা বড় ধরনের ভর্তুকি আমরা সবসময় দেই, এবার কি আসলে ভর্তুকির পরিমাণ বাড়ানো উচিত কিনা? হ্যাঁ, খুব একটা ভালো প্রশ্ন করেছেন। আসলে এবারকার বাজেট নিয়ে মানুষের মধ্যে আগ্রহ অনেক বেশি অন্যান্য বছরের তুলনায়। এর একটা বড় কারণ হচ্ছে কি যে এইবার আসলে মানুষ কয়েকটা জায়গাতে একদম উল্লেখযোগ্য কিছু অগ্রগতি দেখতে চায়। এর মধ্যে একটা হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা। যেমনভাবে আমাদের ফিসক্যাল পলিসিটাকে সাজাতে হবে যাতে করে মূল্যস্ফীতিটা কমে যায় এবং মানুষের যে ক্রয় ক্ষমতার মধ্যে একটা সহনীয় অবস্থার মধ্যে যাতে জিনিসপত্রের দাম থাকে, তো তার জন্য নীতিগত পদক্ষেপ নেওয়া। তো এবং এর পাশাপাশি আসলে বাজেটের আকার নিয়েও প্রশ্ন রয়েছে মানুষের মধ্যে। ইতিমধ্যে সরকার থেকে একটা ইন্ডিকেশন এসছে যে এইবার বাজেটের আকার হতে পারে 7,90,000 কোটি টাকা। মানে এই যে বিদায়ী অর্থ বছরের বাজেটের তুলনায় এটা কিন্তু ছোট বাজেট হবে। তারপর আপনি যেটা বলেছেন যে সংকোচনমূলক যে বাজেট, তো সেদিকে কিন্তু এখন যাচ্ছে। আর একই সঙ্গে আমাদের একটা সংকোচনমূলক মুদ্রানীতি আছে, তো সেটার সঙ্গে একটা ম্যাচিং হবে। এখন এটা করতে গেলে যে সমস্যাটা হবে সেটা হলো যে আমাদের কিন্তু অনেকগুলো প্রকল্প আছে যে বিশেষ করে বার্ষিক উন্নয়ন কর্মসূচির মধ্যে, তো সেগুলোর মধ্যে ইতিমধ্যে কাটছাট হওয়া শুরু হয়েছে। একটা টাস্ক ফোর্স হয়েছিল, তাদের একটা প্রতিবেদন গেছে, তো সেই অনুযায়ী সরকার কাজ করছে। তার মানে হলো যে এডিপির আকারটা কিছুটা ছোট হবে, এটা আমাদের ধরে নেওয়ার মধ্যেই আছে। কিন্তু এতে একটা বড় সমস্যা হবে কি যে এডিপি বাস্তবায়ন করতে গেলে কিন্তু প্রচুর কর্মসংস্থান তৈরি হয়, সেখানে এই যে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ অবকাঠামো সেগুলো তৈরি হচ্ছে, তো ওই জায়গাতে কিছুটা হয়তো ভাটার টান পড়বে। কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে এই জায়গাতে একটা বড় রকমের দুর্নীতির চক্র আছে, তো এই চক্রটা কিন্তু এখন অনেকটাই স্তীমিত। তো আমি মনে করি যে এই একটা সুযোগ হয়েছে সরকারের দিক থেকে যে অন্তত দুর্নীতিমুক্ত যদি এটা বাস্তবায়ন করা যায়, এটা মানুষের প্রত্যাশা। কিন্তু অবকাঠামো খাতে তো প্রতি বছরই বাজেটটা একটু বেশি থাকতো, এবছর তো আমার মনে হচ্ছে যে এই খাতে আসলে অনেক কমে যাবে। তো আমাদের তো এখন রেমিটেন্স একটা বড় আর্নিং ইস্যু, তো সেই দিক থেকে আমরা কি আমাদের ফান্ডটা ডাইভার্ট করার জন্য কোন কোন জায়গায় প্রায়োরিটি সেক্টর সেগুলো নিয়ে কি কোনো চিন্তা হয়েছে? না, এই ক্ষেত্রে যেটা হবে যে এবার যতটুকু ইন্ডিকেশন পাওয়া গেছে যে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে বাজেট বাড়বে, তো এবং ভাতার হারও বাড়ানো হবে, তো এটা একটা পরিষ্কার দিক। কিন্তু একই সঙ্গে কৃষির কথা যেটা আপনি বলেছেন যে কৃষি খাতে ভর্তুকি থাকবে, যদিও IMF এর দিক থেকে চাপ আছে যে ভর্তুকি প্রত্যাহার করা, কিন্তু সেটা অন্যদিকে যাবে। হয়তো জ্বালানি খাতে হয়তো ভর্তুকি কমানো হবে, কিন্তু কৃষি ক্ষেত্রে সরকার খুবই ডিটারমাইন্ড যে এখানে কোনো হাত দেওয়া হবে না। কিন্তু এটা ছাড়া আরও কিছু সংস্কার হবে পুরো খাতগুলোর মধ্যে, বিশেষ করে যে সংস্কার কমিশনের যে প্রতিবেদন সেই অনুযায়ী কাটছাট কিছু হতে পারে বাজেট। তো আপনি যেটা সত্যি কথা বলেছেন যে আসলে এখন আমাদের তো বৈদেশিক মুদ্রার মজুদ বাড়ছে, তো এই অবস্থায় আমরা কিছু অন্তত বৈদেশিক মুদ্রা আমাদের এই যে যোগাযোগ অবকাঠামো বা এই ধরনের যে বড় অবকাঠামো যোগাযোগ এগুলো হয়তো তৈরি করতে পারি, তো সেই জায়গায় ছাড় দেওয়া উচিত হবে না। অন্তত করে যেগুলো খুবই ক্রিটিক্যাল প্রজেক্ট আছে তো সেগুলোতে আসলে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। তবে ছোট ছোট অনেক প্রকল্প আগে ছিল যেটা রাজনৈতিক বিবেচনায় নেওয়া গুরুত্ব কম, তো সেগুলোর দিকে অবশ্যই সরকারের নজর দেওয়া হচ্ছে যে ওগুলো যাতে না আসে। তো এইভাবে করে একটা সুন্দর বাজেট যদি আমরা দিতে পারি যেখানে দুর্নীতির সুযোগ কম, যেখানে হচ্ছে যে অর্থ অপচয় হবে না, পাচার হবে না, তো সেই দিকেই আসলে যাত্রা করতে হবে আমাদের আগামী অর্থ বছরের বাজেট। আর একটা কাজ করতে হবে, সেটা হলো যে অন্তত কিছু নীতিগত এবং আর্থিক প্রণোদনা দিতে হবে আমাদের এই যে শেয়ার বাজারকে। তার কারণ শেয়ার বাজার এখন খুব নাজুক অবস্থাতে আছে, সেখানে বিনিয়োগকারীদের আস্থা সেরকমভাবে নেই এবং ওটা কোন দিকে যাচ্ছে কি হচ্ছে সেটা মানুষ জানে না, একেবারে আগ্রহও নেই মানুষের। তো এই জায়গাতে যদি একটা
ব্যবস্থা নেওয়া যায় বাজারের মাধ্যমে একদম শেষে আছি আমরা বিনিয়োগের ক্ষেত্রে আসলে আমরা দেখছি যে পুঁজিবাজার খুবই ভালনারেবল সিচুয়েশনে আছে, বিনিয়োগকারীর একদমই আস্থা নেই এবং বাজার বিমুখ সবাই। তো এই মুহূর্তে কি আসলে মানে বাজারকে ফেরানোর জন্য কি কোনো স্পেশাল ফান্ড বা কোনো রেয়ার যদি গভর্নমেন্ট দেয় সেটি কি আসলে বাজেটে সংযুক্ত করার? না, আমি একদম মুক্তবাজার অর্থনীতির একজন ছাত্র হিসেবে যেটা বলতে চাই সেটা হচ্ছে এটা পুরোটাই বাজার ব্যবস্থার উপরে ছেড়ে দেওয়া উচিত। চাহিদা এবং যোগানের ভিত্তিতে আসলে বাজারটা ডেভেলপ করুক, সেটাই সাস্টেনেবল বাজার হবে। আমরা এরকম করে যদি কোনো সুবিধা দেই, আজকে হয়তো আপনি সুবিধাটা দিতে পারবেন, বাজারটা উঠলো, কালকে দিতে পারছেন না, বাজারটা পড়ে গেল। সুতরাং এই ধরনের বাজার আমরা কিন্তু আর সামনে দেখতে পাই মানে চাই না। আমরা চাই যে বাজারটা সাস্টেনেবল হোক, জনগণ জেনে শুনে বুঝে অ্যানালাইসিস করে মানে ফিনান্সিয়াল লিটারেসি সহকারেই তারা বাজারে আসুক, তারা বিনিয়োগ করুক এবং এখান থেকে তারা হচ্ছে তাদের প্রত্যাশিত যেটা রিটার্ন সেটা তারা। আমার হাতে একদমই সময় নেই, অনেক আলোচনা বাকি রয়ে গেল, তারপর আমি একটু স্কিল নিয়ে কথা বলতে চাই। যেহেতু বিনিয়োগ সম্মেলন হলো এবং অনেক বিদেশিরা ইতিমধ্যে আমাদের দেশ ভ্রমণ করে গেছে, এফটিআর ক্ষেত্রেও কিছু সংস্কার হয়তো সামনে হবে, এফডিআর ক্ষেত্রেও হয়তো কিছু সংস্কার হবে। আমার প্রশ্ন হচ্ছে যে এই স্কিলগুলো তৈরি করার জন্য যদি আমাদের বিদেশে আরও বেশি আমরা আমাদের যে স্কিল ম্যান পাওয়ার আছে তাদেরকে রপ্তানির জন্য আমরা চেষ্টা করি, তো সেই ক্ষেত্রে কি আপনার মনে হয় যে এই খাতকে আরেকটু ঢেলে সাজিয়ে তাদের জন্য একটু উন্নত মানের পরিকল্পনা এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য দ্বিপাক্ষীয় কোনো আসলে চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে? অবশ্যই দুটো মূল কাজ করতে হবে। একটি হচ্ছে যে আমাদের পুরো যে স্কিল ডেভেলপমেন্টের যে ইনস্টিটিউশনগুলো আছে সেগুলোকে ঢেলে সাজাতে হবে, কারিকুলাম চেঞ্জ করতে হবে এবং এখানে কিছুটা বাজেট বরাদ্দ দরকার। এটা একটা বড় রিটার্ন আসবে। কেমন? এখানে যে ম্যান পাওয়ারগুলো তৈরি হবে তখন আমরা যদি বিদেশে রপ্তানি করি তাহলে প্রচুর পরিমাণে অতিরিক্ত বৈদেশিক মুদ্রা আসবে রেমিটেন্স হিসেবে। আর এটার জন্য ইতিমধ্যে আমরা কিন্তু কিছু দেশের সঙ্গে চুক্তির মধ্যে আছি, যেমন কোরিয়া থেকে আমাদের সাপোর্ট দেওয়া হয়, কিন্তু একই সঙ্গে যদি জাপান বা অন্যান্য যে সমস্ত দেশগুলো আছে উন্নত দেশের কারিকুলাম এখানে যদি আমরা এস্টাবলিশ করতে পারি এবং তাদের ডিরেক্ট সুপারভিশনে যদি আমরা কাজ করতে পারি, অনেক দক্ষ জনশক্তি তৈরি হবে, তারা দেশের ভিতরে থাকবেন, দেশের বাইরে যাবেন, আমাদের উৎপাদনশীলতা বাড়বে এবং আমাদের রেমিটেন্স পাবে। তো এই জন্য কোনো পরামর্শ আছে? তো সেটার জন্য আমি মনে করি যে বাজেটে পরিষ্কার দিক নির্দেশনা প্রয়োজন, যে সেখানে বরাদ্দ লাগবে এবং একই সঙ্গে নীতিগত সহায়তা প্রয়োজন। ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা আশা করছি এবারের যে বাজেটটি হবে সেটি কাটছাট করা হলেও সেটি একদমই স্ট্রাকচার অনুযায়ী আসলে সেক্টরগুলোকে প্রায়োরিটি হিসেবে নিয়ে এবং জনমুখী জনবান্ধব একটা বাজেট হবে, যেটি আগামীর অর্থনীতিকে আরো বেশি সমৃদ্ধ করবে। এবং শুধুমাত্র বাজেটটা আমরা দেখি যে করার পরে সেটি প্রত্যাশা পূরণ করতে পারে না, কারণ বাস্তবায়নটা একটা বড় চ্যালেঞ্জ হয়। আমরা মনে করছি যেমন বাজেট হবে বাস্তবায়নটাও যাতে তেমন হয়, কোনো অর্থনীতিতে আসলে যে বিষয়গুলো থাকে সেগুলো যাতে আমরা সামনের দিকে দেখি কোনো রকম সমস্যার মধ্যে আমরা না যাই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের মতো ঢাকা ব্যাংক বিজনেস মিট অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।